কোভিড-19 দুর্যোগময় সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করছো, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আছে ইংরেজ ঔপনিবেশিক শাসন, কোম্পানি আমল। তো আমাদের আজকে আলোচ্য বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত। তো চিরস্থায়ী বন্দোবস্ত এর খ্রিস্টাব্দ ছিল 1793। ওয়ারেন হেস্টিংসের রাজস্ব আদায়ের পাঠশালা বন্দোবস্ত অনুসারে উচ্চ হারে ডাক দিয়ে জমির বন্দোবস্ত নিলেও সে অনুপাতে রাজস্ব আদায় করা সম্ভব হতো না। এ অবস্থায় নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদারগণ কৃষকদের কাছ থেকে প্রয়োজনে নির্যাতন করে হলেও পাওনা আদায় করতেন। এ সময় কৃষকদের উন্নয়ন ও জমির উর্বরতা ধরে রাখার কোনো চিন্তা জমিদারদের ছিল না। নির্যাতন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কৃষক জমি ছেড়ে পালিয়ে যেত। এদিকে বছরের পর বছর জমি অনাবাদি থাকায় দাম কমে যেত। এরূপ পরিস্থিতিতে হেস্টিংস জমিদারদের সাথে একশালা বন্দোবস্ত চালু করেন। কিন্তু দুঃখের বিষয়, এ ব্যবস্থাও সরকার, জমিদার ও প্রজা কারো কোনো উপকারে আসেনি। ফলে ব্রিটিশ পার্লামেন্ট বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সমস্যা সমাধানের জন্য নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 1784 খ্রিস্টাব্দে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট গৃহীত হয়। এতে কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার জন্য স্থায়ী নিয়মকানুন প্রবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজস্ব ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ অনুমতি পেয়ে লর্ড কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দে জমিদারদের জন্য 10 শালা বন্দোবস্ত চালু করেন। 10 শালা বন্দোবস্ত করার সময় লর্ড কর্নওয়ালিস এই প্রতিশ্রুতি দেন যে কোম্পানি ডাইরেক্টর সবার অনুমোদন পেলে 10 শালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করে। 1792 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বোর্ড অফ ডাইরেক্টর চিরস্থায়ী বন্দোবস্তের অনুমোদন দেয়। পরের বছরের 22 মার্চ কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ
জমির উপর স্থায়ী মালিকানা দান করে, যা বন্দোবস্ত চালু করা হয়। তাই সেটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। কিছু উল্লেখযোগ্য দিক আছে। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারগণ জমির স্থায়ী মালিকে পরিণত হন এবং জমির মালিকানা শত লাভ করেন। এতে রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ায় নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করেন। জমিদারগণ বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত করে। শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব সরকারের হাতে চলে যায়। নজরানা ও বিক্রয় ফি সমূহ বাতিল করা হয়। সূর্যাস্ত আইন অনুসারে জমিদারগণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করার আইন করা হয়। কোনো কারণে খাজনা বাকি পড়লে জমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায়ের ব্যবস্থাও বন্দোবস্ত করা হয়। এর অন্যথাও জমিদারের জমিদারি বাজেয়াপ্ত করা যাবে। খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মৌখিক হবে না। ভূমি রাজস্বের পরিমাপ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। চিরস্থায়ী প্রবর্তনের কিছু উদ্দেশ্য: কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক 1772 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কথা বলেন। কিন্তু তখন তা কার্যকর হয়নি। পরবর্তী সময়ে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কিছু উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যের ভিতরে 1 নম্বরে আছে আয়ের নিশ্চয়তা। কোম্পানি আশা করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক হারে রাজস্ব পাবে, ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। 2 নম্বরে আসছে সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগ্রহপুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে, যারা তাদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে। 3 নম্বরে আসছে দেশের সমৃদ্ধি। কর্নওয়ালিস আশা করেছিলেন যে জমিদাররা জমিতে স্থায়ী অধিকার পেলে কৃষির উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন। এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং তাতে পরোক্ষভাবে কোম্পানিরই লাভ হবে। লর্ড কর্নওয়ালিস ছিলেন একজন জমিদার, তাই তিনি ইংল্যান্ডের মতো এ উপমহাদেশেও একদল ব্রিটিশ
অনুগত জমিদার শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন। তবে ইউরোপের আর্থসামাজিক কাঠামোর থেকে উপমহাদেশের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন, যে কারণে বাইরে থেকে চাপিয়ে দেওয়া এই ব্যবস্থা এদেশে মানিয়ে নিতে অসুবিধার সম্মুখীন হতে হয়। চিরস্থায়ী বন্দোবস্তের কিছু সুবিধা অসুবিধা সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। চিরস্থায়ী বন্দোবস্ত ত্রুটি মুক্ত ছিল না। এটি প্রবর্তনের যৌক্তিকতা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ লক্ষণীয়। তবে গুণের চেয়ে দোষের পরিমাণ ছিল বেশি। সুফল সমূহ বা গুণ সমূহ সেগুলো সম্পর্কে তোমাদের সামনে বলছি। চিরস্থায়ী বন্দোবস্ত গুণ বা সুফল সম্পর্কে ঐতিহাসিকদের আবার কিছু মতামত আছে। মার্কস ম্যানের মতে এটি ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। স্মিথ মনে করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রাঙ্গ ও সফল পদক্ষেপ। চিরস্থায়ী বন্দোবস্তের জন্য সরকারের রাজস্ব আয় সুনির্দিষ্ট হয়, ফলে সরকার নিজের আয় সম্পর্কে ধারণা লাভ করে। কিছু দোষ সমূহ বা কুফল সমূহ। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারের স্বার্থ সুরক্ষিত হয়। তারা ধীরে ধীরে ধনিক শ্রেণীতে পরিণত হয়। অপরদিকে জমিতে প্রজাদের পুরনো শত সম্পূর্ণ বিলুপ্ত হয়, ফলে জমিদাররা ইচ্ছা করলেই যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। প্রথম দিকে পুরজাস্বত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য সম্পূর্ণভাবে জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ কুফল সম্পর্কে ঐতিহাসিকদের কিছু মতামত আছে। ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেন। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের স্বার্থ সুরক্ষা করে, ফলে তারা ধীরে ধীরে ধনিক শ্রেণীতে পরিণত হয়। অপরদিকে জমিতে প্রজাদের পুরনো সত্ত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হন। এজন্য জমিদার ইচ্ছা করলেই তাদের যে কোনো সময় জমি থেকে উচ্ছেদ করতে পারতেন। প্রথম দিকে প্রজাস্বত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য তারা সম্পূর্ণভাবে জমিদারের মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল কোম্পানির অধিকারে রাজস্ব আদায়ের একটি কৌশল মাত্র, যার দ্বারা ব্রিটিশরা তাদের অনুগত একদল জমিদার শ্রেণী এদেশে তৈরি করতে সক্ষম হয়, যারা ব্রিটিশ সাম্রাজ্য দীর্ঘস্থায়ী করতে তৎপরতা দেখান। তো পরিশেষে বলা যায়, এভাবে গ্রামে সমাজে বিভিন্ন শ্রেণীর ঐতিহ্যগত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন ঘটে। জমিদারদের অত্যাচার, প্রজাদের অবস্থা
সঙ্গীন হয়ে উঠলে সরকার পুরোজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1859 ও 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করে। তো আজকে এ পর্যন্তই।